নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতকের প্রেডিকশন। এই প্রেডিকশনটির সূচনাতেই যেমন বিজ্ঞপ্তি আমি বলি, সেই বিজ্ঞপ্তিটি দিতেই হবে। তা হচ্ছে 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা আমি দেখা গেল এমন কোথাও রয়েছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্সের মধ্যে অর্থাৎ 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। লিঙ্কটি পাওয়া মাত্রই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। তার কারণ এই প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটাকে সুরক্ষিত সংরক্ষিত করার দায়িত্ব পরিপূর্ণভাবে আপনাদের। এই প্রেডিকশনটির সূচনাতে আজ আর সেরকম ভাবে কোনো কিছু বলবো না, তার কারণ আজ আমার দুপুর 2টো থেকে গড়িয়াহাটের চেম্বার রয়েছে। তার আগেই আমি স্টুডিওতে এসে এই অনলাইন প্রেডিকশনটি করছি। তার কারণ আমি বারবার ধরে বলেছি, নিয়ম নীতি নির্ধারণ এইগুলো আমার জীবনে অত্যন্ত কার্যকারী এবং মূল্যবান জিনিস। তাই জন্য যেহেতু 48 ঘন্টার মধ্যে প্রেডিকশনটি করতে হবে আর যেহেতু দুপুর 2টো থেকে চেম্বার, তাই জন্য আমি এই প্রথমার্ধে এসেই আমি স্টুডিওতে, এখন যেহেতু আমি অনলাইন প্রেডিকশন যে কোনো প্রেডিকশনই আমি লাইভ অনুষ্ঠান থেকে সবকিছুই আমি স্টুডিওতে করি এবং একটি চ্যানেলকে বলে তারা রাজি হয়েছে, তাদের সেই চ্যানেলে এসেই যেহেতু সেই স্টুডিওটি ভাড়া নিয়ে আমি করি, তাই জন্য সকালবেলাতেই দেখা গেল যে ফাঁকা রয়েছে, তাই জন্য সেই সময়টাকে আমি কাজে লাগিয়ে দিলাম। আমার জীবনের আদ্য প্রান্ত এবং আমার জীবনের সর্বক্ষণ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজি। আমার প্রফেশনাল লাইফ, আমার পার্সোনাল লাইফ সমস্ত কিছু জুড়েই রয়েছে অ্যাস্ট্রোলজি। এটা যারা আমাকে চেনেন জানেন তারা জানেন। এই প্রেডিকশনটি প্রথমে আমি জন্ম ছকটি বলবো, তারপর স্পট ইমপ্লিমেন্টেশনের ছকটি বলবো। জন্মছক মানে হচ্ছে আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। এরপরে আমার 5 বছর বয়স হচ্ছে, 10 বছর বয়স হচ্ছে, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। এই যে আমার বয়স বাড়ছে, এই বয়সের সাথে সাথে আমার মনের পরিবর্তন হচ্ছে, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, আমার চিন্তাধারার পরিবর্তন হচ্ছে, আমার শরীরের পরিবর্তন হচ্ছে, আমার যৌনতার পরিবর্তন হচ্ছে। যেরকম সেরকম এই জন্মের সময় গ্রহগুলোও কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। এবং আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে গোচরগত ট্রানজিটগত অনুযায়ী তার উপর বেস করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে স্পট ইমপ্লিমেন্টেশনের ছক বলে। আমি আগেও বহুবার বলেছি যে জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করা হয় না। জন্মছক দ্বারা অ্যাকচুয়ালি আমি কোন লাইনে গেলে সফল হতে পারি, আমার জীবনটা কেমন হতে পারে, আমি কতটুকু সুখী হতে পারি, এই এভরিথিং যা যা কিছু আমরা বলি না যে ভাগ্য, নিয়তি, লাক, আমার কপালে যা যা কিছু আছে, অ্যাকচুয়ালি এটাকেই কিন্তু লৌকিক ভাষায় বা একদম সাধারণ মানুষদের জন্য বলা যায়, ওই জন্মছক দ্বারাই বলে দেওয়া যায়। কিন্তু যেগুলো আমার পাওয়ার রয়েছে, আমার 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, আমি সেইগুলো পাচ্ছি না। কেন পাচ্ছি না? কিসের জন্য পাচ্ছি না? কি করলে পাবো? কি করলে আমি অবশ্যই জীবনে সফলতাকে হাসিল করতে পারবো? এই কি, কেন, কি করলে, এই উত্তরগুলো যদি পেতে হয়, এই উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ক্যালকুলেট করতে হবে। এখন প্রবলেম যেটা হচ্ছে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, কালপুরুষ ছক, এইগুলো কিন্তু পুরোপুরি সৃষ্টি করা হয় পিওর ম্যাথ।
পিওর ক্যালকুলেশন এবং পিওর সায়েন্স দ্বারা। এখন সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজি মতে কোনো বইয়ের মধ্যে কোনো জায়গায় কিন্তু এই কখনো কালপুরুষ ছক বলে কিছু নেই। কালপুরুষ ছক আছে, সেটা আলাদা জিনিস। স্পট ইমপ্লিমেন্টেশন ছক কিভাবে ক্রিয়েট করতে হবে বলা নেই। তার কারণ আমাদের যে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজি এই কখনো কিন্তু ক্যালকুলেশন বা মানে পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, পিওর সায়েন্সের উপর নির্ভর হয়নি, নির্ভর করে তৈরি হয়নি। তাই জন্য আপনি কোনো অ্যাপস আজ পর্যন্ত কোথাও পাবেন না যেখানে স্পট ইমপ্লিমেন্টেশন ছক কিভাবে ক্রিয়েট করতে হয় বা তোমার জন্ম ছকটাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে আমি রূপান্তর ঘটালাম, কখনো কোথাও দেখবেন না। সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কখনো তাই জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না, যেহেতু তারা পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন এবং পিওর সায়েন্সটা জানে না। তাই জন্য অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যদি আপনাকে সঠিক মতন আপনার জীবনের যে ছকটি রয়েছে, আমি বারবার ধরে বলেছি গ্রহগুলো রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, হরমোন রিপ্রেজেন্ট করে আমাদের গ্রহগুলিকে। এই পিউরিটিকে, রিয়েলিটিকে, অ্যাকুরেসিকে যদি জানতে হয় তাহলে একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে যেতেই হবে। কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যখন আপনি যাবেন তখন কিন্তু আমি অনেক জানি, অনেক বুঝে গেছি বা কি কেন এর উত্তর নিয়ে বা প্রশ্ন নিয়ে কখনো আপনি তার চেম্বারে যাবেন না। সাদা কাগজ হয়ে মাথা ঝুঁকিয়ে একদম পরিষ্কার ভাবে যাবেন এবং একদম পুরোপুরি স্যারেন্ডার করে দেবেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, যদি কোনো কারণে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানা নেই, তাহলে মনে রাখবেন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা যায়, প্রেডিকশন করা যায়। আমরা জ্যোতিষী, অ্যাস্ট্রোলজি এই সাবজেক্টটা মানে হাত জানি। আমার হাতে একটু দেখে দে না, তুই যখন জ্যোতিষী। আমরা অনেকে ইয়ারকি মেরে বলি, বা আপনি যখন জ্যোতিষী একটু হাতটা দেখে দিন না। হাত দ্বারা কখনো কোনো রকমের কোনো প্রেডিকশন করা যায় না। আমরা যেমন বাচ্চা বয়সে যেমন প্রেডিকশন করি হাত দ্বারা, তারপরে দেখবি অনেক কার্ড দ্বারা হয়। আমি কাউকে আঘাত করছি না। কখনো কোনো কিছু কিন্তু কখনো প্রেডিকশন করা যায় না। একটা মানুষের প্রেডিকশন যখন আমি করছি তখন এরকম ফাটকা কাজ দ্বারা, তাজ দ্বারা, কার্ড দ্বারা, হ্যাঁ, এইগুলো দ্বারা হবে কেন? আমার দেখা গেল 3 সংখ্যা, আমার পশ্চিম বাংলায় দেখা গেল কিছু না হোক আরো 5 লক্ষ মানুষের 3 সংখ্যা রয়েছে। তাহলে আমি যদি সংখ্যা তত্ত্বকেও দেখি তাহলে সবার জীবন এক হয়ে যাবে, বা 2024 বা আসছে 2025 সবার একই জিনিস ঘটবে? কখনো এটা সম্ভব নয়। আপনারা নিজেরা ঠান্ডা মাথায় চুপচাপ একা একা বসে একটু চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনারাই এর উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, আমি একটা হাত দেখালাম, হাতের মধ্যে যেহেতু এই জায়গাটায় বড় চিহ্ন, তাই জন্য আমি 80 বছর বাঁচবো, আর যার ছোট ছোট রয়েছে দাগটা সে 30 বছর বাঁচবে। এটা যদি সায়েন্স হয় তাহলে দুনিয়াটা যেমন উচ্ছন্নে যাচ্ছে আরো উচ্ছন্নে চলে যাবে। এটাকে যদি একটা সাবজেক্ট বলেন তাহলে এই সাবজেক্টটাকে অবমাননা তো করছেনই। তাহলে আমরা যেভাবে আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছি, নিকৃষ্ট হয়ে যাচ্ছি, কলুষিত হয়ে যাচ্ছি, সংকুচিত হয়ে যাচ্ছি, সেরকম ভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে শেষ হয়ে যাব। এবং মনে মনে ভাববো টেকনোলজিক্যাল আমরা কত উন্নত, বিরাট উন্নত। আসলে আমরা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। একটা ঘর বলে কিছু থাকছে না, সম্পর্ক বলে কিছু থাকছে না, দৃষ্টিভঙ্গি বলে কিছু থাকছে না, নিয়ম নীতি নির্ধারণ বলে কিছু থাকছে না, আমাদের যে সঠিক পন্থা বলে কোনো কিছু থাকছে না। শুধু বেঁচে আছি এবং ওই যে কাম কাজ, এর আগের দিন বুঝিয়েছিলাম, সেই কামকে নিয়েই বেঁচে রয়েছি। আর কামনা বলতে আমরা ভাবছি আমরা দেখো যান্ত্রিক ভাবে কিভাবে জীবনে উন্নত হচ্ছি, কিন্তু আসলে আমরা পরিষ্কার ডিক্রিজ হয়ে যাচ্ছি। সমাজ বলে কিছু থাকছে না, রাষ্ট্র বলে কিছু থাকছে না, সততা বলে কিছু থাকছে না, দেশ বলে কিছু থাকছে না, পরিবার বলে কিছু থাকছে না, আমি বলে কিছু থাকছে না। আপনারা নিজেরা চিন্তা করবেন। যদি নিজেরা চিন্তা করে মনে হয় আমার কথাটা ভুল, আমার এই চ্যানেলটি আর কোনোদিন দেখারই দরকার নেই। আর যদি মনে হয় ঠিক, তাহলে অবশ্যই আমার অনুষ্ঠানগুলোকে দেখবেন। অ্যাস্ট্রোলজি যে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটার মূল্যায়নটা সঠিক মতন করতে গেলে যারা অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করছে, সাধারণ মানুষ, তাদেরকেও বেসিক যে শিক্ষা, সেই শিক্ষাটা অর্জন করতে হবে, অন্তত সাবজেক্টটাকে নির্ভর করে।
আমি যদি জন্মছকটি লক্ষ্য করি তাহলে এই জাতকের কিন্তু বৃষ লগ্ন এবং কন্যা রাশি, বৃষ লগ্ন এবং কন্যা রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে রাহু, 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে শুক্র, 5 নম্বর ঘরে সূর্য, চন্দ্র, শনি এবং বুধ, 6 নম্বর ঘরে বৃহস্পতি এবং প্লুটো, 7 নম্বর ঘরে ইউরেনাস এবং মঙ্গল, 8 নম্বর ঘরে নেপচুন এবং কেতু, 10 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নম্বর 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে শনি চন্দ্রের ঘরে বসে রয়েছে, 4 নম্বর ঘরে ইউরেনাস, 5 নম্বর ঘরে চন্দ্র এবং রাহু, 6 নম্বর ঘরে নেপচুন এবং প্লুটো, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে শুক্র, 9 নম্বর ঘরে রবি এবং মঙ্গল, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে কেতু, বুধ এবং বৃহস্পতি, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। আমি যখন বহরমপুরের চেম্বার আমার চলছে তখনই আমি জানতে পারি যে এই জাতকটি, আমি জাতককে তুমি বলে বলছি, আমার সন্তান তুল্য, তুমি অনলাইন প্রেডিকশন করতে বলেছি এবং স্বভাব সিদ্ধভাবে আমার অফিস থেকে জানানো হয় আপনার কি কি প্রশ্ন আছে, কিন্তু সেরকম তুমি কোনো প্রশ্ন বলতে পারোনি। তুমি শুধু একটি কথাই বারংবার যেটা বলেছো সেটা হচ্ছে আমি বহুদিন যাবত মানসিক রোগগ্রস্ত। আমি আমার যতটুকু অভিজ্ঞতা, আমার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে শুধু এইটুকুই বলতে পারি, যেই মানুষটা বলে যে আমি মানসিক রোগগ্রস্ত, অনেক ডাক্তারবাবু এই অনুষ্ঠানটি দেখছেন বা আমার যারা স্টুডেন্ট তাদের কথা তো বাদ দিন, এমনি যারা ডাক্তারবাবু, যারা আমার স্টুডেন্ট নন, যারা আমাকে ভালোবাসেন না, যারা আমার যে অ্যাস্ট্রোলজি তাকে বিশ্বাস করেন না, এরকমও যদি কোনো ডাক্তারবাবু থাকতেন তাহলে তারাও কিন্তু নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। একটি মানুষ যখন বলে আমি মানসিক রোগগ্রস্ত, তার মানে মানসিক বিকারগ্রস্ত যখন বলে তার মানে সে মেন্টালি ডিপ্রেশনের মধ্যে আছে, মানসিক অবস্থান তার ভালো নেই, এটা হতে পারে। কিন্তু বা দেখা গেল মানসিক রোগগ্রস্ত হওয়ার যে উৎপত্তি স্থল সেই জায়গাটাই হিট করছে সে, কিন্তু সে কখনো মানসিক রোগী হতে পারে না। যদি আমার বিন্দুমাত্র নলেজ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি দেখেছি, তার মধ্যে লক্ষ লক্ষ এমন মানুষ ছিল যারা কিন্তু মানসিক বিকারগ্রস্ত। মানসিক বিকারগ্রস্ত যারা, মানসিক রোগের শিকার যারা, তারা কখনো কনফেস করে না যে আমি মানসিক রোগগ্রস্ত। যখন আমি একটা পাপ করে কনফেস করলাম আমি এই পাপটা করেছি, তার মানে আমি অসচেতন ভাবে সেই কাজটা কখনো করিনি, নেগেটিভ কাজটা করিনি, সচেতন ভাবে করেছি এবং তার পেছনে একটা বিরাট ইতিহাস রয়েছে। আমার কথাটাকে ভালো মতন বুঝতে হবে। কিন্তু আমি মানসিক রোগগ্রস্ত আমি যখন বলছি তার মানে আমার মন ভালো নেই, তার মানে আমি মানসিক ভাবে ডিপ্রেশনের মধ্যে রয়েছি, আমি আমার মনকে কিছুতেই মজবুত করতে পারছি না, আমি আমার মনকে কিছুতেই এমন ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি না যাতে আমি ভালো থাকি বা আমি ভালো আছি, এটা কখনো মানসিক ভাবে আমি মেনে নিতে পারছি না। আলটিমেট আমি ভালো নেই, পরিষ্কার এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার ছকের মধ্যে কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না যে তুমি মানসিক রোগগ্রস্ত বা মানসিক বিকারগ্রস্ত, কখনো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না, কোনো মতে আমি লক্ষ্য করতে পারছি না। তাই জন্য একটা কথা অবশ্যই মাথায় রাখবে বাবা, যে যখন তুমি সজ্ঞানে বলছো যে আমি মানসিক রোগগ্রস্ত, আমি মানসিক বিকারগ্রস্ত, তার মানে তুমি ভালো নেই। মন তোমাকে ইন্ডিকেট করছে যে তুমি ভালো নেই, মন আনন্দে নেই, মন ডিপ্রেশনের মধ্যে রয়েছে, মন নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু আমি ভালো নেই, আমি নেগেটিভ রয়েছি, মানসিক ভাবে আমি আনহ্যাপি হয়ে রয়েছি, সফলতার জায়গা ডিক্রিজ হয়ে যাচ্ছে, আমার জীবনের যে আনন্দের জায়গা, পাওয়ার জায়গা, সেই জায়গাগুলো হারানোর জায়গা থেকে অনেক বেশি সংকুচিত হয়ে যাচ্ছে বলেই আমি শেষ হয়ে যাচ্ছি। আমি আমার যে শক্তি, আমার যে মানসিক আনন্দ, আমার যে পজিটিভিটি, সেইটা আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে।
কিন্তু তার অর্থ তুমি মানসিক বিকারগ্রস্ত নয় বাবা। তুমি যদি মানসিক বিকারগ্রস্ত হও তাহলে 140 কোটি মানুষ মানসিক বিকারগ্রস্ত। আজকের দিনে চ্যালেঞ্জ করে বললাম, তুমি যদি মানসিক রোগের শিকার হও তাহলে 140 কোটি, 135 কোটি, 130 কোটি যত মানুষ আছে প্রত্যেকে কিন্তু মানসিক রোগের শিকার। আমার জীবনের ডিপ্রেশন না পাওয়া বা সো কল্ড হেরে যাওয়া, মাথা নিচু হয়ে যাওয়া মানে আমি মানসিক রোগের আন্ডারে চলে এলাম তা নয়। তাহলে যারা 10,000 বার পরাজিত হয়েছে, 6,000 বার পরাজিত হওয়ার পর যখন দেখছে তার গবেষণাগার দাউ দাউ করে জ্বলছে, তখন সেই দিকে তাকিয়ে, সেই দিন তার জন্মদিন ছিল, তুমি নিশ্চয়ই নামটা জানো, তিনি তাকিয়ে হাসছেন। তার স্ত্রী বলছে, তুমি হাসছো, আজকে তোমার জন্মদিনে তোমার মানে 6,000 বার চেষ্টা করেছে থিসিস তিনি লিখেছিলেন বা ক্রিয়েট করেছিলেন, যে গবেষণার মধ্যে দিয়ে সব স্ম্যাশড হয়ে গেল। তখন তিনি হাসছেন। তখন তিনি একটি কথা বলেছিলেন, যে এই যে আগুনে আমার গবেষণাগার এবং গবেষণার সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেল, তার সাথে সাথে আমার ব্যর্থতাও কিন্তু পুড়ে ছাই হয়ে গেল। কাল থেকে আমি নতুন করে লড়াই করব। কাল থেকে আমি আবার নতুন করে কিন্তু আমার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যাব। আবার কাল থেকে আমার নতুন ভাবে সূচনা হবে, এক থেকে আমি আবার সূচনা করব। এবং 10,000 বার ফেলিওর হয়ে যাবার পর তার সৃষ্টি আজকে আলো দিচ্ছে। তাহলে সেই দিনকে, যেদিনকে গবেষণাগার পুড়ে গিয়েছিল, থিসিস গুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল, সমস্ত মানে গবেষণার উৎপন্ন যা কিছু ছিল সবকিছু যখন ছাই হয়ে গিয়েছিল, তার উপর দাঁড়িয়ে তিনি যখন হাসছিলেন, তখন সাধারণ মানুষেরা তাকে নিশ্চয়ই বলেনি ফার্স্ট ক্লাস, কি পজিটিভ মানসিকতা, বলেনি। তারা বলেছিল লোকটা পাগল, লোকটা একদম বিকারগ্রস্ত, লোকটার আর মস্তিষ্ক বলে কিছু নেই, হাঁটতে হাঁটতে লোকটা শেষ হয়ে গেছে। আবার সেই দিন কিন্তু তার জন্মদিনও ছিল, তাহলে নতুন ভাবে জন্মেছিল সে। তাহলে সে বলাটা ভুল। তিনি যদি বিকারগ্রস্ত না হন, তিনি যদি মানসিক রোগের আন্ডারে না থাকেন, তাহলে তুমি কেন হবে বাবা? তুমি তো এতদিন আমার সাক্ষাৎ পাওনি, তুমি তো আমাকে পাওনি। পরবর্তী জীবনে তোমার, আমি 100% শিওর, তোমার সফলতা ওয়েট করছে তোমার জন্য। শুধুমাত্র এই নেগেটিভিটিকে ঝেড়ে ফেলে দাও। আমি আবার বলছি, আমি চ্যালেঞ্জ করে বললাম, তুমি যদি কোন রকমের মানসিক রোগের ওষুধ খাও, কেউ যদি তোমাকে মানসিক রোগী বলে ডাকে, তাহলে তারা ভুল। এবং একদিন সেটা আমি প্রমাণ করে দেব, যদি তুমি আমার আন্ডারে আসো এবং আমার কাছে নিজেকে সারেন্ডার করো। প্রমাণ করবই করব, আজকের দিনে চ্যালেঞ্জ করে গেলাম। আচ্ছা, আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি যে চন্দ্র কোথায় বসে রয়েছে? চন্দ্র 5 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে 5 নাম্বার ঘরটা কিন্তু সফলতার ঘর। এই সফলতা মানে কেবলমাত্র কিন্তু যে আমার কর্মের জীবনের সফলতা তা নয়, আমার যে ব্যক্তিগত জীবন, আমার যে প্রফেশনাল লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি কতটুকু সফল হতে পারছি, হ্যাঁ, সেটা কিন্তু 5 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। তাহলে 5 নাম্বার ঘরে চন্দ্র বসে রয়েছে, কিন্তু সেই চন্দ্র বসে রয়েছে শনি এবং রবির আন্ডারে। প্রথমত শনি নেগেটিভ ভাবে হিট করছে এই জায়গায়, যেহেতু রবি এখানে চলে গেছে। আবার শনিকে যদি বুধের দিক দিয়ে দেখা যায়, তাহলে 5 নাম্বার ঘরে কিন্তু বুধ বসে রয়েছে। 5 নাম্বার ঘরটা কিন্তু কন্যার ঘর, এবং সেই কন্যার ঘরের অধিপতি গ্রহ কন্যার ঘরেই বসে রয়েছে শনি কানেক্টেড হয়ে। তাহলে তোমার মারাত্মক ডেপথ, কেননা এটা আমি অন্তত কয়েক কোটি বার বলেছি, শনি এবং বুধের একত্রীকরণ ডেপথ নিয়ে আসে। আমারও ছকের মধ্যে শনি এবং বুধ একত্রিত রয়েছে, নিজের জন্য বলছি না, এটা প্রত্যেকেই জানে। শনি এবং বুধ একত্রীকরণ ডেপথ নিয়ে আসে। কিন্তু সেখানে রবির অবস্থান, রবি এমন একটা গ্রহ যেটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, সেটা কখনো স্টেবল হতে দেয় না। তাহলে 5 নাম্বার ঘরটা যখন সফলতার ঘর, কখনো তোমাকে স্টেবিলিটি দেবে না, কখনো তোমাকে সফলতা দেবে না। তুমি যদি কখনো সফল হয়েও থাকো, তাহলেও কিন্তু আবার তুমি বিফল হয়ে যাবে, বা সফলতাটা কিন্তু তুমি হারিয়ে ফেলবে, যেহেতু 5 নাম্বার ঘরে কিন্তু রবি বসে রয়েছে। বোঝাতে পারলাম? এবং এই যে রবি অর্থাৎ সূর্য এবং শনির আন্ডারে কিন্তু বুধ বসে রয়েছে, তাহলে বুধ পজিটিভ হয়ে গেলে, কিন্তু বুধ আবার চন্দ্র পজিটিভ নয়। বুধ এবং চন্দ্র পজিটিভ নয়।
বুধ মানে হচ্ছে আমার উপস্থিত বুদ্ধি, বুধ মানে হচ্ছে আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার জায়গা, আর চন্দ্র মানে হচ্ছে আবেগের জায়গা। দুটো একদম ভিন্ন মেরুতে কিন্তু বসে থাকে। তাহলে শুধু 5 নাম্বার ঘরটাকে যদি অ্যানালাইসিস করা যায়, তাহলে কিন্তু বুধ এবং শনির কানেকশন এটা জানান দিচ্ছে এই নেগেটিভিটিকে যদি অফ করা যায় তাহলে তুমি সফল হবেই, ফার্স্ট। সেকেন্ড কথা, আরেকটা জিনিস যেটা জানান দিচ্ছে তা হচ্ছে এই জাতকটি যার প্রেডিকশনটি করা হচ্ছে তার মারাত্মক ডেপথ। তুমি আমাকে জানিও, আমি যদি ভুল বলি তুমি আমাকে জানিও যে আমার কোনো ডেপথ নেই, আমার ভালো লাগে না। তোমার মারাত্মক ডেপথ রয়েছে এবং তুমি সফল হবেই। এখন হাতের মধ্যে তুমি যদি স্টোন পরে বসে থাকো 10 বছর ধরে, বা তুমি যদি কোনো যজ্ঞ করে থাকো বা বশীকরণ করে থাকো, তাহলে তোমার ব্যর্থতা তো আসবেই। এই নেগেটিভিটিকে অনেক আগে কাটানো উচিত ছিল, বুঝতে পারছো? 5 নম্বর ঘরটা এতটা শনি এবং বুধের যে পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, সেই পজিটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হতে পারছে না, তোমার জীবনে ইমপ্লিমেন্ট হতে পারছে না, যেহেতু সেখানে সূর্য বসে রয়েছে শনি কানেক্টেড এবং চন্দ্র বুধ কানেক্টেড। 4 নম্বর ঘর দ্বারা আমরা আমাদের জীবনের আনন্দকে বুঝি। 4 নম্বর ঘর দ্বারা আনন্দ মানে আমি কতটা আনন্দের মধ্যে রয়েছি, আমি একজন মানুষ, আমার কামনা রয়েছে, বাসনা রয়েছে, জৈবিক চাহিদা রয়েছে। কোন মানুষ যদি বলে পাখার দরকার নেই, এসির দরকার নেই, কুলারের দরকার নেই, কখনো না, তাহলে সে আঙ্গুর ফল টক। প্রত্যেকটা মানুষ চায় আমার একটা ভালো বাড়ি হবে, গাড়ি হবে, জৈবিক সুখ থাকবে। এই যে জৈবিক সুখ এবং জীবনের আনন্দকে ইন্ডিকেট করে কিন্তু 4 নাম্বার ঘর। সেই 4 নাম্বার ঘরটা কিন্তু রবির ঘর। তাহলে রবির ঘর ভাবগত ভাবে সূর্যের ঘর, সিংহের ঘর। তাহলে এই যে আনন্দের জায়গাটা বা 4 নম্বর ঘর দ্বারা আমরা ব্যক্তিগত জীবনকেও বুঝি, তাহলে সেই জায়গাটা যেহেতু রবির ঘর ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। আবার 4 নাম্বার ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে, শুক্র এবং রবি মানে দারিদ্র যোগ ক্রিয়েট হচ্ছে। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে আমার অবস্থানটা ফল ডাউন করে যাওয়া। বোঝাতে পারলাম? এই যে আমার অবস্থান ফল ডাউন করে যাওয়া মানে আমার যে ভাবটা রয়েছে, আমার জীবনের যে দিকটাকে 4 নম্বর ঘরটা ইন্ডিকেট করছে, সেটা আস্তে 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 ডিক্রিজ হয়ে যাওয়া। তাহলে জৈবিক সুখের দিক দিয়ে, জীবনের আনন্দের দিক দিয়ে, আমার ব্যক্তিগত জীবনে মানে আনন্দিত হওয়ার জায়গা, এই সবকিছু আস্তে 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 তোমার ডিক্রিজ হয়ে যাচ্ছে। সায়েন্সটাকে বুঝতে হবে, রিয়েলিটিটাকে বুঝতে হবে, বুঝতে পেরেছো? 4 নাম্বার ঘরের জায়গাটা আমার জীবনের আনন্দ, মনের আনন্দ, আমার ব্যক্তিগত জীবনের আনন্দ। আমি খুব সুখে আছি, আনন্দে আছি বলতে পারছি না, তার কারণ সেখানে দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে রয়েছে। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। আমি যে অবস্থায় আছি আস্তে 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 ডিক্রিজ হয়ে যাওয়া, এবং একটা সময় আমি একদম ভালো নেই, আমি একদম ভালো নেই, আমি ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু আমি একদম ভালো নেই, এটা তখন কিন্তু মানুষ বলে। সেকেন্ড হাউসকে যদি লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু কি? বুধ, কেননা মিথুনের ঘর, কিন্তু সেখানে রাহু বসে রয়েছে। তাহলে সেকেন্ড হাউসে রাহু বসে থাকলে প্রথম কথা হচ্ছে ভীষণ চুজি মানুষ হয়। হ্যাঁ, অনেকে বলেন এলেবেলে, যাকে তাকে পছন্দ করলাম, যার তার কথা শুনলাম, ওরকম হয় না। ভীষণ চুজি মানুষ হয়। এবং সেকেন্ড হাউসে রাহু থাকলে কিন্তু প্রচুর অপচয় করে ফেলার জায়গা বা ওয়েস্ট অফ মানির জায়গাটাও যেমন লক্ষ্য করা যায়। সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয় হওয়ার জায়গাকে বুঝে যায়, সেটাও তোমার ডিক্রিজ হয়ে গেল এবং অর্থনৈতিক জায়গাটাও নেগেটিভ হয়ে গেল। কেন? তার কারণ এই যে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ বুধ, সেই বুধ কিন্তু কোথায় বসে রয়েছে? শনি এবং রবির আন্ডারে বসে রয়েছে, সেখানে আবার চন্দ্র রয়েছে। বোঝাতে পারলাম? তাহলে এই যে 2 নম্বর ঘরটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো, তার ফলে কি হয়ে গেল? বুধ নেগেটিভ হয়ে গেল, তার ফলে কি হলো? রাহু নেগেটিভ হয়ে গেল। কেন না? আমি অন্তত কয়েক লক্ষ বার বলেছি, কেতু এবং রাহু এই দুটো হচ্ছে কি ক্যালকুলেটিভ প্ল্যানেট, যাকে ছায়া প্ল্যানেট বলা হয়। এদের নিজস্ব কিছু পাওয়ার থাকে না। যখন কোনো পজিটিভ গ্রহের সাথে বা ভাবগত পজিটিভ অধিপতি গ্রহের সাথে বসে থাকে বা অধিপতি
মানে তার ঘরে বসে থাকে তখন সে পাওয়ারফুল হয়ে যায়, আর যদি নেগেটিভ ভাবে বসে থাকে তাহলে সে কিন্তু পাওয়ারলেস হয়ে যায়। তাহলে সেকেন্ড হাউসে যে বুধ, সেই বুধ কিন্তু শনি রবির আন্ডারে চলে এসছে নেগেটিভ, চন্দ্রের আন্ডারে চলে এসছে নেগেটিভ, তাহলে বুধ নেগেটিভ হয়ে গেছে। অথচ বুধ কিন্তু স্ট্রং, কোন নিজের ঘরেই বসে রয়েছে, শনির সাথে বসে রয়েছে, শুধুমাত্র চন্দ্র এবং রবির জন্য নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো। তাহলে যখনই বুধ নেগেটিভ হয়ে গেল তখনই কিন্তু রাহু নেগেটিভ হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে তোমার অর্থনৈতিক জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, গুপ্ত শত্রুতার জায়গা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং সেকেন্ড হাউসে যখন রাহু মানে কি অতিরিক্ত, তাহলে দেখবে এইগুলো অতিরিক্ত মাত্রায় নেগেটিভ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাচ্ছে তা নয়, আমি আবার এই জায়গাটাকে পরিপূর্ণ করে নিতে পারবো, নেগেটিভিটিটাকে অফ করতে পারবো তা নয়, অতিমাত্রায় নেগেটিভ হতে শুরু করবে। এবং তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি থেকে ভীষণ সাবধান, বন্ধু বান্ধব থেকে ভীষণ সাবধান, নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। সি দিয়ে, ডি দিয়ে, পি দিয়ে, এম দিয়ে, কে দিয়ে, আই দিয়ে, এল দিয়ে, ও দিয়ে যাদের নাম, এরা কিন্তু কেবল গুপ্ত শত্রু বা তোমার খারাপ চায় তা নয়, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে, আমি ফরএভারের জন্য বলছি, টিল ডেথ। কাজে এই অক্ষর দিয়ে যাদের নাম, এই অক্ষর দিয়ে সবাই কখনো নেগেটিভ নয়, কিন্তু যারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করবে তারা কিন্তু এই অক্ষর দিয়ে তাদের নাম হবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধানে তোমাকে থাকতে হবে। 8 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কি? বৃহস্পতি। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বৃহস্পতির পাঁচালি করা হচ্ছে, লক্ষ্মীর পাঁচালি করা হচ্ছে। যখনই প্রশ্ন করা হলো কি ব্যাপার, কেন লক্ষ্মীর পাঁচালি পড়ছো? আরে লক্ষ্মী মানে ধন। প্রত্যেকে যারা লক্ষ্মীর পাঁচালি পড়ে বৃহস্পতিবার, তাদের ভেতরের খবরটা নাও, লক্ষ্মী মানে ধন। কিন্তু বৃহস্পতি মানে কিন্তু কখনো ধন নয়, বৃহস্পতি মানে কিন্তু কখনো কড়ি নয়, বৃহস্পতি মানে কিন্তু কখনো অর্থ নয়, বৃহস্পতি মানে কিন্তু কখনো মানি নয়। বৃহস্পতি আলটিমেট ব্যাপার যেটা হচ্ছে, আমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটাকে আমি কিভাবে আমার যে প্রফেশনাল ফিল্ডে ইমপ্লিমেন্ট করছি সেটাকে কিন্তু ইন্ডিকেট করে কিন্তু বৃহস্পতি। একটা মেয়ে বলে না যে অতি ঘরণী না পায় ঘর, এইগুলো আমার ঠিক মনে নেই, আমি মনে পড়লো, মানে সে দেখা গেল একদম ঘর গুছোতে পারে, রান্না করতে পারে, সকলকে দেখভাল করতে পারে, আলটিমেট দেখা গেল সে কোনো ভালো মতন শ্বশুর বাড়িটাই পেরোল না, মানে বিয়ের পরে যেটা নিজের বাড়ি হবে। বর ভালো হলো না, শ্বশুর শাশুড়ি ভালো হলো না, দেওর ভালো হলো না, ননদ ভালো হলো না, হোয়াটএভার যাই হোক। তাহলে এই বৃহস্পতি হচ্ছে, কেননা তার কাছে কিন্তু প্রফেশনাল ইনফ্লুয়েন্স যেটা, প্রফেশনাল ইমপ্লিমেন্ট যেটা, সেটা কিন্তু ওই বিবাহের পরটাই হচ্ছে। কেননা সবাই সবসময় প্রফেশনাল মানে সবসময় টাকা নিয়ে কাজ করা নয়। তাহলে এই যে তোমার মধ্যে যে ডেপথ রয়েছে, প্রথমে বললাম তোমার মধ্যে যে জ্ঞান রয়েছে, সেটা প্রফেশনালি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে না পারার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বা তুমি যখন ইমপ্লিমেন্ট করবে সেখান থেকে আনহ্যাপি বা স্যাটিসফাই না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি পশ্চিম বাংলায় মিনিমাম 4 থেকে 5 জন এমন অ্যাস্ট্রোলজারের কথা বলতে পারি যাদের অ্যাস্ট্রোলজি শুনে আমি অবাক হয়ে গেছি। আরে বাবা, এরকমও ধরনের প্রেডিকশন করতে পারে, এত ভালো তাদের নলেজ। কিন্তু আজকের দিনে তাদেরকে তুমি কোনো টিভি চ্যানেলে দেখতে পাবে না, কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাবে না। আজকে তারা নয় এলআইসির এজেন্সি করছে, তা না হলে তারা দেখা গেল কেকের দোকান করে বসে রয়েছে, বা তা না হলে তারা চাল ডালের দোকান করে বসে রয়েছে। আমার যে জ্ঞানটা প্রফেশনালি কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা কিন্তু বৃহস্পতির দ্বারা বোঝা যায়। বৃহস্পতির দ্বারা কখনো আমার অর্থকে কখনো বোঝা যায় না, মানে আমি কতটা অর্থ পাবো বা আমার ওই যে বললাম করি, এই জায়গাটা কিন্তু কখনোই বোঝা যায় না। তাহলে বৃহস্পতি 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে গেছে। 8 নাম্বার ঘর মানে কিন্তু সুপ্ত জায়গা, লুকোনো জায়গাকে বলা হয়। আবার সেখানে কেতুর কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে, তোমার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা প্রকাশই সঠিক মতন হচ্ছে না, বা সেই ক্ষমতাটাকে মানুষ দামই দেবে না, ফার্স্ট। আর দ্বিতীয়ত, তোমার যে ভেতরে প্রফেশনাল ইমপ্লিমেন্টেশনের জায়গা, সেই জায়গায় যতই তুমি ইমপ্লিমেন্ট করো সেখানে কখনো তুমি স্যাটিসফাই হতে পারবে না।
বুঝাতে পারলাম? কখনো তুমি স্যাটিসফাই হতে পারবে না, যেহেতু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতিকে যদি লক্ষ্য করা যায়, সেই বৃহস্পতি কিন্তু আবার 6 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে প্রাত্যহিক জীবনকেও কিন্তু বোঝা যায় 6 নাম্বার ঘর দ্বারা। তাহলে প্রাত্যহিক জীবনে আনহ্যাপি হয়ে যাবার জায়গা, প্রাত্যহিক জীবনে ব্যর্থ হয়ে যাবার জায়গাটাও কিন্তু এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এই 8 নাম্বার ঘরের কেতুকে আবার লক্ষ্য করি, 1 2 3 4 5 6 7, সে কিন্তু আবার সেকেন্ড হাউসকেও হিট করছে। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমি কি বললাম, আমার দৃষ্টিভঙ্গি, আত্মীয় স্বজন, কাছের মানুষ এবং আমার সঞ্চয়ের জায়গা, অর্থনৈতিক জায়গা, আরো নানান কিছু, এগুলো হচ্ছে মূল তোমার ক্ষেত্রে। তাহলে এই জায়গাগুলোতেও কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে 4 নাম্বার, 2 নাম্বার, 8 নাম্বার ঘরে রাহু, বৃহস্পতি, কেতুর কাণ্ডারে কিন্তু মঙ্গল এবং চন্দ্র 9-6 কানেকশনের মধ্যে 12 নম্বর, 7 নাম্বার ঘর দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। তাহলে বাস্তু দোষ এক্ষেত্রে কিন্তু ক্রিয়েট হয়ে গেল। বাস্তু দোষের শিকার হয়ে গেলে তুমি, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই যে বাস্তু দোষ ক্রিয়েট হয়ে গেল, এটা কিন্তু তোমার ছকের মধ্যে বাস্তু দোষ ক্রিয়েট হলো, বাস্তুর কোনো নেগেটিভিটি নেই। তুমি যদি চাঁদে জমি কিনে থাকো, তুমি যদি চেন্নাইতে চলে যাও, দিল্লিতে চলে যাও, মুম্বাইতে চলে যাও, যেখানে থাকবে সেখানেও কিন্তু বাস্তু দোষ ক্রিয়েট হবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ ক্ষেত্র, সেটা 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র। 10 নাম্বার ঘর হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্র মানে 1-7-10 কানেকশন, 1-6-10 কানেকশন, আবার 1-4-10 কানেকশন হলে কিন্তু আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কেউ বোঝায়। আমার 1-5-10 কানেকশন মানে হচ্ছে সফলতার ক্ষেত্রকে বোঝায়। 1-11-10 কানেকশন তার মানে হচ্ছে আমার কর্মফলের ক্ষেত্রকে বোঝায়। এই ক্ষেত্রর জায়গাটা নেগেটিভ হয়ে গেল, কেননা 10 নাম্বার ঘর হচ্ছে ক্ষেত্রর ঘর, কর্মের জায়গা। কর্ম বলতে 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন মূলত ক্ষেত্র যেটা, আর কর্মফলের জায়গা 11 নম্বর ঘর। তাহলে 10 নাম্বার ঘরটা কিসের ঘর? 10 নাম্বার ঘরটা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কুম্ভের ঘর, আর 11 নম্বর ঘরটা কিসের ঘর? মীনের ঘর। তাহলে 11 নম্বর এবং 10 নাম্বার ঘর কিন্তু নেগেটিভ হয়ে গেল। 10 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর সফলতার জায়গায় শনি এবং রবির আন্ডারে চলে এলো, 6-9 কানেকশন 10 নাম্বার ঘর শনি। আর 11 নম্বর ঘর কিন্তু 6 নাম্বার কর্মফলের যে জায়গাটা, সেটা কিন্তু আমার প্রাত্যহিক জীবনের জায়গা। 6 নাম্বার ঘরে শুক্রের ঘরে কিন্তু বৃহস্পতি চলে এলো। তাহলে কর্মফল আমি যেভাবে চিন্তা করব, যেভাবে কর্ম করব বা কর্ম করতে চাইবো, তার রিটার্ন কখনো কিন্তু আমি পজিটিভ ভাবে পাবো না প্রাত্যহিক দিনে। প্রত্যেকটা দিনে প্রাত্যহিক, প্রত্যেকটা দিনে 6 নাম্বার ঘর। আর আমার ক্ষেত্রটা যখন নেগেটিভ হয়ে গেল, সফলতার জায়গা, আমার বিজনেসের জায়গা, আমার কর্মের জায়গা, আমার কর্মফলের জায়গা, সব জায়গায় কিন্তু নেগেটিভ হয়ে গেল। মনে রাখা দরকার, তোমার ছকের মধ্যে অনেক পজিটিভিটি রয়েছে, আমি সেইগুলো দু একটি বললাম, কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যখন কোনো মানুষ আসে, তখন কিন্তু আমার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কি রয়েছে সেটাকে শর্ট আউট করা এবং তারপর সেটাকে ফাইন্ড আউট করা এবং তারপর কিন্তু সেটাকে শর্ট আউট করতে হয়। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে তোমার নেগেটিভিটি গুলোকে তুলে ধরছি, তার কারণ পজিটিভিটিকে কখনো রেকটিফাই করার প্রয়োজন নেই, নেগেটিভিটি গুলোকেই কিন্তু রেকটিফাই করতে হয়। তাই নেগেটিভিটি গুলোকে তুলে ধরছি। তোমার মনে হতে পারে স্যার সবকিছুই আমার খারাপ বলছে, অ্যাকচুয়ালি ছকের মধ্যে খারাপটা প্রবল ভাবে রয়েছে। আর যদি কোনো স্টোন পড়ে থাকো তাহলে সেটা ত্বরান্বিত হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? আজকের দিনে কিন্তু মারাত্মক ভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স, প্রথমত আলক্ষী যোগ ক্রিয়েট হয়েছে, আরেকটা হচ্ছে বাস্তু দোষ ক্রিয়েট হয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। হ্যাঁ, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরকে হিট করছে। ব্যক্তিগত জীবন কদাপি ভালো হবে না। আমাদের জীবনের লাইফ পার্টনারই বলো বা যে কোনো পার্টনার বলো, কারোর সাথে বন্ডিং এর জায়গা কখনো পজিটিভ হবে না। প্রত্যেকটা মানুষ তোমাকে ভুল বুঝবে, কোনো মানুষ ভেতরে গিয়ে তোমার আসল সত্যটা অনুধাবন কিন্তু কখনো করবে না।
তোমার ভেতরে কি মানে যন্ত্রণা চলছে, তোমার ভেতরে যে কষ্ট চলছে, অগ্নুৎপাত হচ্ছে, সেটা কখনো কিন্তু তারা বুঝতে পারবে না। বাইরে থেকে তোমাকে দেখবে এবং সেখান থেকেই তোমাকে বিচার করবে। এই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? প্রথমত তোমার বাস্তুদোষ ক্রিয়েট হয়ে গেছে, আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আলক্ষীযোগ ক্রিয়েট হয়েছে। আমি যদি 1 নাম্বার ঘরটাকে দেখি, 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। 1 নাম্বার ঘর মানে কি? 1 নাম্বার ঘর মানে হচ্ছে আমার স্থাপত্য, আমার ভিত। তাহলে 1 নাম্বার ঘর পরিকাঠামো, কাঠামো, যার উপর আমার আমিটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমার আমিটা সৃষ্টি হয়েছে, সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হয়ে যাবে। সেটা যখন 4 নাম্বার ঘরে আনন্দের জায়গায়, আমার ব্যক্তিগত যে স্পেস, ব্যক্তিগত যে জীবন, ব্যক্তিগত যে আমার আনন্দ, আমার জৈবিক সুখ, সেই জায়গাটাই নেগেটিভ ভাবে হিট করছে শুক্র এবং রবির মধ্যে দিয়ে, তাহলে আমি কখনো স্যাটিসফাই হতে পারি না, কখনো সফল মানুষ হতে পারি না, কখনো সফলতাকে ধরে রাখতে পারবো না, এবং আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবার জায়গাটা আমার লক্ষ্য করা যাচ্ছে। মেন্টাল সাপোর্টের জায়গাটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ আমার যন্ত্রণাটাকে সেরকম ভাবে বুঝতে পারবে না, কেউ আমাকে বুঝতে পারবে না, আমার বাইরেটা থেকে সবাই আমাকে বিচার বিশ্লেষণ করবে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার তুমি যদি দেখো 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর মানে হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গাটা। মন চন্দ্র দ্বারা বিচার করা হয়। চন্দ্র কি হয়েছে? রবি শনির আন্ডারে নেগেটিভ ইনফ্লুয়েন্স, এতক্ষণ ধরে বললাম। আর 3rd হাউসকে যদি লক্ষ্য করা যায়, তাহলে মানসিকতা, মনোভাবের জায়গা। সেই মানসিকতা, মনোভাবের জায়গাটা 3rd হাউস কর্কট রাশি। কর্কট রাশি মানে চন্দ্রের ঘর। সেই চন্দ্র কোন জায়গাটায় রয়েছে? সেই চন্দ্র কিন্তু শনি রবির আন্ডারেই চলে এসছে। মনে রাখা দরকার, তোমার মন, মানসিকতা, মনোভাব, এই 3টের গ্রহের অধিপতি গ্রহ কিন্তু এক, সেটা হচ্ছে চন্দ্র। সেটা ডিক্রিজ হয়ে গেছে। তাই জন্যই কিন্তু তোমার মনে হচ্ছে আমি মানসিক রোগগ্রস্ত বা বিকারগ্রস্ত। গ্রহের ইনফ্লুয়েন্সে আমরা চলি। কোন ডাক্তারবাবু যদি তোমাকে মানসিক রোগের কথা বলে থাকে, তাহলে তিনি সঠিক বলেননি। আমি ডাক্তারবাবুর জায়গা, স্পেসটা ছেড়ে দিলাম, কিন্তু বলা উচিত ছিল মানসিক রোগের দিকে তুমি এগিয়ে চলেছো। আমি আজকের দিনে চ্যালেঞ্জ করলাম, তোমার মানসিক রোগের জন্য তুমি যদি কোনো ওষুধ খাও, ওষুধ খাওয়ারই দরকার নেই। কেননা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা, অ্যাস্ট্রোলজি বড় পাওয়ারফুল সাবজেক্ট। এই যে নেগেটিভ, আমি এতক্ষণ ধরে যেটা বুঝালাম, চন্দ্র, শনি এবং সূর্যের পুরোপুরি দেখা যাচ্ছে তার আন্ডারে চলে এলো। সূর্য মানে কি? আমি রাজা, আমি নেতা, আমি সর্বস্ব, আমি সব। সূর্য ইন্ডিকেট করে যেটাকে। আর শনি কি? 6996 কানেকশন, 65। প্রথমত হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনকে রিপ্রেজেন্ট করছে শনি। শনি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, শনি মানে হচ্ছে ডিসিপ্লিন, শনি মানে হচ্ছে ফাইটার, কর্ম, লড়াই। আমরা বললাম কি শনি মানে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট কথাটা কেন বলা হলো? তার কারণ শনি হচ্ছে যে কর্ম করে খায়। যেমন আমার এখন শনির দশা, শনির অন্তর্দশা চলছে। আমি যখন প্রথম পশ্চিমবাংলায় টেলিভিশনে অনুষ্ঠান করতে শুরু করি, তখন শনির দশা, শনির অন্তর্দশা শুরু হয়েছিল, করোনা ভাইরাস শুরু হয়েছিল। আমি শেষ হয়ে যাইনি। শনি খারাপ নয়। শনি খারাপ হলে আমি আজকের দিন এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমি স্ম্যাশড হয়ে যেতাম। এটা তো মিথ্যে কথা নয়। করোনা ভাইরাস যখন শুরু হবে তার 19 দিন আগে শুরু আমার শনির দশা, শনির অন্তর্দশা পড়লো। 17 দিন আগে আমি টেলিভিশনে অনুষ্ঠান শুরু করলাম। শনির দশা, শনির অন্তর্দশা, আবার করোনা ভাইরাস। তাহলে শনি সবসময় নেগেটিভ হয় না। সূর্যের সাথে বসে থাকলে কি হচ্ছে? যে বলছে আমি কর্ম করে খাই, আমি লড়াই, ডিসিপ্লিন, আর আরেকজন বলছে আমি 10টার সময় ঘুম থেকে উঠলে 10টার সময় ঘুম থেকে উঠবো, আমি রাজা। তাহলে দুজনের একত্রীকরণ কখনো এক হয়? দুজনের বন্ধুত্ব হয়? কখনো নয়। তাহলে তার আন্ডারে যখন মন, মানসিকতা এবং তোমার মনোভাব চলে আসছে, সেটা পুরোপুরি নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে। 9 নাম্বার ঘর, আবার 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু এখনকার সংযোগকেও বোঝানো যায়, যাকে আমরা লাগ, ভাগ্য, নিয়তি, কপাল বলি। তাহলে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন সূর্য এবং শনির আন্ডারে চলে এসছে, তার মানে সংযোগের জায়গাটা, আবার বলছি, লাক ফ্যাক্টর নেগেটিভ হয়ে গেছে।
আবার যদি 9 নম্বর ঘর দ্বারা বোঝা যায়, 9 নম্বর ঘর দ্বারা সারা জীবনের লাক ফ্যাক্টরকে বোঝায়, সংযোগকে বোঝায়, তাহলে এই শনি কিন্তু আবার দেখা যাচ্ছে সেই রবির সাথেই বসে রয়েছে। বুঝাতে পারলাম? প্রবলেমটা এক জায়গা থেকে ক্রিয়েট হয়েছে। তুমি ইমিডিয়েট আলক্ষী যোগ এবং এই যে তোমার বাস্তুর নেগেটিভ ইনফ্লুয়েন্স, এই দুটো রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে। এই রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার আগে যেহেতু তুমি অফিস নাম্বার থেকে প্রেডিকশনটি করতে বলেছো, আমি এই প্রেডিকশনটি করে অফিস নাম্বারে পাঠাবো। অফিস নাম্বারের সাথেই তুমি সবকিছু কথাবার্তা বলবে, আমার সাথে অন্য কিছু বলার দরকার নেই। কিন্তু তুমি আমাকে লিখিত গ্যারেন্টি দেবে, স্যার আপনার কাছে আমি নিজেকে সারেন্ডার করে দিলাম। আপনি যদি জুতো মারেন, ঝেঁটা মারেন, লাথি মারতে মারতে যদি 10 কিলোমিটার ছোটান, আমি তাই ছুটবো, কিন্তু আপনার কাছে আমি সারেন্ডার করলাম এবং আপনি যা বলবেন আমি তাই শুনবো। এইটা শুধু লিখিত দিলে এবং সারেন্ডার মনে মনে করলে তা নয়। তুমি যদি একদম সত্যি সত্যি ইন্টারনাল যে তোমার দৃষ্টিভঙ্গি, সেখান থেকে তুমি যদি সারেন্ডার করো, আমি চ্যালেঞ্জ করলাম। কেননা একটা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে 12 থেকে 15টা মাসের মধ্যে অফ হয়ে যায়। সুতরাং নেক্সট একটা বছর তুমি কেবল আমার কাছে সারেন্ডার করো। আমি তোমাকে দুটো কথা দিতে পারি। একটা কথা, তুমি আজীবন আমাকে কোনোদিন ভুলবে না, এবং তোমার যখনই ভালোবাসার কথা মনে পড়বে, যখনই পিতার স্নেহের কথা মনে পড়বে, তোমার আমার কথা মনে পড়বেই। কেননা আমি অত্যন্ত কঠিন, সেটা তোমাদের ভালোর জন্য। আর দ্বিতীয়ত, আজকের দিনে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে অন্য একটা মানুষে রূপান্তরিত হবে, তার জন্য কেবল আমার কাছে 12 থেকে 15টা মাস নিজেকে নিয়োজিত করে দিতে হবে। এবং স্যার যা বলবেন, স্যার যদি বলেন এই গোবর খাও, গোবর খেতে হবে দরকার হলে। এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মানে একদম মাথা নিচু করতে হবে। আমি পরিশেষে আবার এক্সাম্পল টানছি। স্বামী বিবেকানন্দকে আমরা লেজেন্ড মানি। স্বামী বিবেকানন্দ প্রত্যেকের ঘরে ঘরে। আমরা হনুমানজির পুজো আচ্ছা করি, উনি লেজেন্ড বললে ভুল হবে, ঈশ্বর শ্রেষ্ঠ বলা হয়। আর আমরা কখনো অর্জুনের পুজো করি না। কেননা অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে পারত। কেন এটা হলো, কেন এটা হলো, কেন এটা হলো, কেন এটা হলো, কেন এটা করবো, কেন এটা করবো, এত প্রশ্ন। হনুমানজি এমন একজন, আমি তো বললাম ত্রিভুবনে সর্বধর্ম ঘেটে আমি দেখেছি যে শ্রীকৃষ্ণ এবং হনুমানজির মতন এই ধরনের সাইন্টিফিক ঈশ্বর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমি শ্রীকৃষ্ণ নিয়ে আজকে আলোচনা করবো না। হনুমানজি জীবনে কখনো, হনুমানজি স্টিল আজকের দিনেও বেঁচে আছেন, এটা আমিও জানি এবং এটাকে আমিও মানি। তিনি কোনোদিন রামকে বলেননি এটা আপনি বলছেন, কেন বলছেন, এটা কেন বলছেন বলুন তো, উনি বাবা পুরো সাগর পার হয়ে চলে যেতে হবে, কেন বলছেন? গুরু যা বলেছে তাই হবে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব তার গুরু ছিল, কিন্তু গুরুমা সারদা মায়ের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছিলেন। বলেছিলেন তুমি দেখো, আমি যাচ্ছি, তুমি দেখো। শিকাগোতে আমাদের বিবেকানন্দ ফিরে আসতে পারতেন? স্বামী বিবেকানন্দ জীবিত অবস্থায় শিকাগো থেকে আর ফিরে আসতে পারতেন না, মা তাকে রক্ষা করলেন। আমি আবার বলছি, মা সারদা এমন একজন, এত পাওয়ারফুল পৃথিবীতে আমার খুব কম দেখেছি। সাধারণ অর্ডিনারি মানুষ রূপী এত পাওয়ারফুল, এত সাধারণ ভাবে তিনি ছিলেন। তাকে বাহ্যিক ভাবে দেখলে নিজেরই কোনো ঘর নেই, সব শিষ্যরা পয়সা দিত তবে থাকতো, তার তো জীবনের মধ্যে তাই খাওয়া দাওয়া জুটতো নেই, জুটতো না। একটা পাওয়ারফুল মানুষ, নারী কত পাওয়ারফুল হয়, নারী বললেও ভুল হবে, আমি তো বলছি মানে মানুষ শ্রেষ্ঠ যাকে বলা যেতে পারে, একজন কত পাওয়ারফুল অর্ডিনারি একজন। তিনি স্বামী বিবেকানন্দকে সারাক্ষণ প্রোটেক্ট করে গেলেন। মা কাকে বলে, মা কিরকম হয়, এবং তিনি বললেন আমি আছি, তুই যা। তিনি কিন্তু নানান রূপে তাকে রক্ষা করলেন। নয়তো যে 2 নারীর কথা আমরা জানি, সেই 2 নারী কখনো তাকে হেল্প করতোই না। এবং স্বামীজি ব্লান্ডার মিস্টেক করেছিলেন, রেকমেন্ডেশন যে লেটার ছিল সেটা পর্যন্ত তিনি হারিয়ে ফেলেছিলেন, যেটা আমরা স্বামীজির কাছ থেকে কখনো আশাই করি না। তারপরেও তিনি জয় করলেন, তারপরেও তিনি এই যে হিন্দু ধর্মকে প্রচারের আলোয় আনলেন। তার মেঘের পেছনে যিনি আসল সত্য হয়ে থেকে গেলেন, তিনি কিন্তু মা সারদা। সেই মা কাকে বলে, মা কে, এবং তিনি তো গুরুমা মানে গুরু কে এক্সাম্পল। এবং অত্যধিক পাওয়ারফুল মানুষেরা কত ন্যাচারাল ভাবে থাকে,
পাশে দেখলেই মনে হয় স্বাভাবিক একজন মানুষ, কিন্তু তার মধ্যে কত পাওয়ার। সাধারণ মানুষ মানে পাওয়ারফুল মানুষেরা সাধারণ থেকে সেই পাওয়ারটাকে কি করে, পাওয়ারটাকে একদম একত্রিত করে রেখে দেয়, সেটাকে অহিতুক ইমপ্লিমেন্ট করে না। মা শারদা, বুঝতে পেরেছো? তাহলে গুরুর কাছে পুরোপুরি স্যারেন্ডার করে দিতে হবে, কোনো কথা নয়। আপনার কাছে আমি স্যারেন্ডার করে দিয়েছি, কেন করব, কিসের জন্য করব, কখনো নয়। আমি আজকের দিনে কথা দিলাম এবং আমি সারাক্ষণ চ্যালেঞ্জ করি, কাজকর্ম করি। তোমার আজকে যে দুরবস্থা রয়েছে সেখান থেকে আমি অবশ্যই বের করে তোমাকে নিয়ে আসবো। আজকের মতন এইটুকুই, নমস্কার। এবার একটু জল খাবো, একটু কফি খাবো, কফিতে চলে যাব। একদম টাইম হয়ে এলো, আর বোধহয় টাইমও নেই, একদম ইমিডিয়েট যেতে হবে। এবার গড়িয়াহাটের উদ্দেশ্যে রওনা হবো, চেম্বার আছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।